নমস্কার, অ্যাস্ট্রো বেঙ্গলি অ্যাস্ট্রোমো চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে এমন একটি রাশিকে নিয়ে আলোচনা করছি যে রাশিটা ছাড়া জোডিয়াক সম্পূর্ণ অন্ধকার, তার নাম সিংহ রাশি। কেন বললাম? কারণ সিংহ রাশির অধিপতি যে গ্রহ সেটা হচ্ছে রবি, অর্থাৎ সূর্য। এই সৌরজগতে যত প্ল্যানেট রয়েছে প্রত্যেককে আলো দিয়ে থাকে এই রবি, যার জন্য এই রবি হচ্ছে একটি দীপ্তিময় প্ল্যানেট। এবং এর জন্য বললাম যে অন্ধকার, অন্যান্য প্ল্যানেট কিন্তু সম্পূর্ণভাবে অন্ধকার। মানে এই সমাজের ক্ষেত্রেও এই সিংহ রাশি এমনভাবে সকলকে আলোকিত করে রাখে যা যাদের সিংহ রাশি তারা ছাড়া কিন্তু কেউ বুঝবে না। প্রশ্ন, তবুও কিন্তু এরা অবহেলিত, এরা কিন্তু সেই ফিডব্যাকটা ভালো পায় না। এর মূল কারণ আছে, সেটা হচ্ছে শনির একটা প্রভাব। আমরা যদি মাইথোলজিক্যাল দেখি তাহলে সেখানে কিন্তু শনির শনি হচ্ছে পুত্র, এবং যেখানে অবহেলিত, যার জন্য তার ফিডব্যাকটা রবি খুব একটা ভালো পায় না। এখানে একটা শোক রয়েছে। এখানে খুব গভীরভাবে যদি স্টাডি করা যায় তাহলে দেখতে হবে যে এদের কিন্তু পুত্র শোক একটা জায়গা থেকে থাকে। হয়তো এখন অনেকে উপলব্ধি করেন না, যারা বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে এটা উপলব্ধি করার মতোই, যে তারা কিন্তু এই জায়গাটা খুব ভালো ফিডব্যাক পায় না। তাছাড়া সমাজে প্রচুর কিন্তু এই জোডিয়াকের যে সিংহ রাশি তারা অনেক কিছু করে থাকে, কারণ এদের নেতৃত্ব প্রধান রাশি এবং খুব উপকারী একটি রাশি। সত্যি কথা বলতে গেলে এই সিংহ রাশির প্রতি আমার একটা আলাদা রকম দুর্বলতা রয়েছে। প্রথম দুর্বলতা হচ্ছে মহাপ্রভুর এই রাশি ছিল, চৈতন্য মহাপ্রভু। একই সঙ্গে এই রাশির অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় রয়েছে, এবং যারা আমার খুব কাছের, আর আমার নিজেরও কিন্তু সিংহ রাশি, যার জন্য এদেরকে ভালোভাবে খুব স্টাডি করেছি, যেমন পড়াশোনা করে, এবং প্র্যাকটিক্যালভাবেও কিন্তু আমি খুব দেখেছি, যার জন্য অভিজ্ঞতাটা একটু অন্যরকম। তাই আমি প্রত্যেকে বলবো, যারা যারা সিংহ রাশি দেখছেন তারা এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারেন। কারণ আমি যখন আপনাদেরকে মেম্বারশিপের অপশানে আনবো তখন আমি আপনাদের ফ্রি রেমেডি কিন্তু যথেষ্টভাবে সিংহ রাশির জন্য দিতে পারবো, যার ফলে আপনারা কিন্তু অনেকটা উপকার পাবেন বলে আমি মনে করি। কারণ সংগ্রামের পথ আমার যেমন, আপনাদেরও সেরকম থাকবে। তাই ট্রানজিট কীরকম পরিস্থিতি অনুযায়ী চলবে, সেইভাবে যে আমি নিজের ক্ষেত্রে যেমন রেমেডি গাইডগুলো করি, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আমি সেই রেমেডি গাইডগুলো বলে দিতে পারবো। কারণ মনে রাখবেন, লগ্ন চার্ট আমাদের আলাদা আলাদা হতে হয়, কিন্তু ট্রানজিট যখন যখন আসে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে রেমেডি গাইড করতে হয়। না হলে আমাদের সংগ্রামের যে পথটা সেটা কিন্তু অনেকটা প্রতিকূল পরিস্থিতি চলে আসে, অনুকূল পরিস্থিতি থাকে না। দেখুন, সিংহ রাশির যে ডিগ্রিগত আমরা যদি দেখি তাহলে 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রির মধ্যে সিংহ রাশির অধিষ্ঠান রয়েছে, এবং এখানে 3টে নক্ষত্র থাকে। মঘা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে সেও কিন্তু 13 ডিগ্রি 20 মিনিট, আবার মঘার পর পূর্ব ফাল্গুনী নক্ষত্র, এবং তারপরে হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। যদিও উত্তর ফাল্গুনী নক্ষত্র এখানে ডিগ্রিগতভাবে কম পেয়েছে, 3 ডিগ্রি 20 মিনিট। আর অপর দিকে যদি আমি মঘাকে দেখি, মঘা হচ্ছে কেতু নক্ষত্র। এই মঘা নক্ষত্র কেতুর, সে কিন্তু 13 ডিগ্রি 20 মিনিট পেয়েছে, এবং যার ফলে এই মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে গুপ্ত ভাব কিন্তু বেশি থাকে। এরা গুপ্তবিদ্যায় পারদর্শী হয় এবং গুপ্ত ক্রিয়াকলাপও কিন্তু করতে পারে। ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে অনেক গোপনীয়তা থাকে। ঠিক আছে, এবং এই ধরনের ব্যক্তিদের সঙ্গে যদি আপনি চলেন তাহলে অন্তত পক্ষে আপনাকে সে রক্ষা করবেই, এবং আপনার যে ব্যক্তিগত বিষয় সে কিন্তু পাবলিশ করবে না। এবং এদের মধ্যে আলাদা রকম একটা ক্ষমতা রয়েছে। মঘার কিন্তু আলাদা রকম একটা ক্ষমতা, যদিও এরা প্রচুর পরিমাণে কিন্তু সামাজিকভাবে আঘাত পায়। দেখুন, সিংহ রাশি মানেই সামাজিকভাবে আঘাত পাবে, কিন্তু আর সিংহ রাশি সামাজিকভাবে আঘাত পাওয়ার মূল কারণ আছে, এরা পরের জন্য করে। আমরা দেখেছি যে আমাদের বিদ্যাসাগর মহাশয়, তিনি একটা কথা বলেছিলেন, তুমি যার জন্য উপকার করবে সেখান থেকে কিন্তু খারাপ ফিডব্যাকটা পাবে। এরা তার অভিজ্ঞতা নিরিখে। অনুরূপভাবে সিংহ রাশির ক্ষেত্রে তাই, সমাজে কিন্তু প্রচুর এরা করে, কিন্তু তার ফিডব্যাকটা ভালো আসে না, এবং সমাজের জন্য এত কিছু করতে যায় সিংহ রাশির জাতক জাতিকা, যার জন্য নিজের পরিবার, নিজের আপনজনকে কিন্তু অনেক ক্ষেত্রে নিজের অজান্তেই অনেক কিছু তাদেরকে সময় দেয় না বলতে পারেন, বা প্রেম ভালোবাসা সমস্ত কিছু থেকে বঞ্চিত করে ফেলে, যার জন্য এরা অনেক কিছু হারায়। কিন্তু এর জন্য আমি বলবো, সিংহ রাশির জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, সে মঘা নক্ষত্রই হন, বা পূর্ব ফাল্গুনী হন, বা উত্তর ফাল্গুনী নক্ষত্র হন, নিজেকে একটু ভালোবাসুন, নিজের পরিবারকে সমাজে এবং নিজের আপনজনকে চেনার চেষ্টা করুন। এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে তারা এতটাই সামাজিক
করার চেষ্টা করে, কে কি বলবে, কে কি ব্যাপার, এই জন্য না নিজের আপনজন থেকে অনেক কিছু মানে অনেক কিছু ফিডব্যাক এরা ঠিকঠাক দিতে পারে না। তাই আমি বলবো, কে কি ভাবলো, কে কি বললো, এসব না দেখে নিজের কথা ভাবুন, নিজেকে সময় দিন, এতে আপনারই ভালো। কারণ দেখুন, কথার কথা ভাবুন, আজ থেকে 50 বছর আগে যে ব্যক্তি মারা গেছে, তাকে কেউ মনে রেখেছে কি? মনে রাখেনি। তাই আমাকেও কিন্তু বা আপনাকে কিন্তু কেউ মনে রাখবে না একটা টাইমের পর গিয়ে। অতএব এর ফলে কি হবে, আপনি যে পরিবারের জন্য, যে সমাজের জন্য আপনার আপনজনদেরকে আপনাকে মানে তাকে সময় দিচ্ছেন না বা তাকে নিচ্ছেন না পাশে, আঁকড়ে ধরার যে সে হয়তো চেষ্টা করছে কিন্তু আপনি তাকে চিনতে পারছেন না, তাহলে আপনি কিন্তু খুব বড় ভুল করছেন। সিংহ রাশির জাতক জাতিকে এই ভুলগুলো কিন্তু নিজের অজান্তে করে ফেলে। ঠিক আছে? এর জন্য আমি বলবো যে আপনারা একটু শান্ত হন, শান্ত হয়ে নিজেকে চেনার চেষ্টা করুন, নিজের ভালো লাগা, ভালোবাসা, ভালোর দিকে একটুখানি খোঁজ নিন এবং সেইগুলোকে নিয়ে এগিয়ে চলুন। সবার জন্য করতে যাবেন সিংহরাশির জাতক জাতিকে, এটা স্বভাবজাত বৈশিষ্ট্য, কারণ রবি সবাইকে আলো দেয়। সিংহরাশি যেখানে যেখানে যাবে, এরা দীপ্তিময় একটা রাশি, এরা যেখানে যেখানে যাবে সেখানে হাইলাইট হবে এবং এদের মধ্যে আলাদা রকম একটা ক্ষমতা রয়েছে, যে ক্ষমতার জন্য, দেখুন, ক্ষমতা মানে কিন্তু সবসময় দেখতে সুন্দর হলে ক্ষমতা হয় না। তাদের স্পিকিং পাওয়ার, তাদের পার্সোনালিটি, বিভিন্ন কিছু কিন্তু তাদের মধ্যে আছে এবং অনেক ক্ষেত্রে গুপ্ত শক্তিও থাকে এই রাশির মধ্যে। এবং সব থেকে বড় এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এদের মধ্যে নেতৃত্ব করার ক্ষমতা রয়েছে এবং এটা ছাড়া কিন্তু পারে না। এর জন্য অনেক ক্ষেত্রে কি হয়, অনেকে ভুল বোঝে যে এরা যেখানে যাবে সেখানে তাদের একটা ক্যাপ্টেনশিপ মনোভাব একটা থাকে, কিন্তু যার জন্য এদের ভালো লাগা, ভালো মন্দ যদি ঠিকঠাক না হয় তাহলে অ্যাডজাস্টমেন্টের অভাব হয়, যার জন্য অনেক ক্ষেত্রে ভুল বুঝতে পারে। আর অগ্নি রাশি, মনে রাখবেন, অগ্নি ভাব কিন্তু এদের মধ্যে থাকে। তবে এই অগ্নিটা কিন্তু অত্যন্ত ভালো। কিরকম আগুন, মানে যে আঁচে রান্না হয় সেই আগুন, খুব ভালো করে বুঝবেন। ছাই চাপা আগুনও নয়, আবার যে আগুনে দাবানল সৃষ্টি হয় এমন আগুনও কিন্তু নয়। ছাই চাপা আগুন তাও কিন্তু নয়। তাহলে কি, যে আগুনটা আমাদের প্রকৃতিতে প্রত্যেকটি কাজে ব্যবহৃত হয়। মানে কি, রান্না করবেন, রান্না করার জন্য যে আগুন ব্যবহার হয়, সিংহ রাশির যে অগ্নির রাশি, যে আগুনটা, সেটা অর্থাৎ এই রাশির আগুনটা কিন্তু অত্যন্ত ভালো, এটা মনে রাখবেন। এটা এমনটা নয় যে এটা দাবানল সৃষ্টি করবে, কিংবা এটা এমনটা নয় যে এটা ধ্বংস করে দেবে। এই রাশিটা কিন্তু ক্রিয়েটিভ, নতুন কিছু তৈরি করবে, ভালো করে বুঝতে হবে। এবং এদের মধ্যে পর্যাপ্ত জ্ঞান থাকে, ঠিক আছে, প্রচুর জ্ঞান থাকে এবং যে জ্ঞানের দ্বারা এরা কিন্তু জগৎকে এগিয়ে নিয়ে যায় সার্বিক দিক দিয়ে। এরা টিচিং লাইন বলুন, এদের মধ্যে অধ্যাপক, এদের মধ্যে ডাক্তারি, এদের মধ্যে বড় গেজেটেড অফিসার হওয়া, সমস্ত রকম পার্সোনালিটি এদের মধ্যে রয়েছে, সমস্ত রকম ক্ষমতা এদের মধ্যে রয়েছে। এবং এর ক্ষেত্রে দেখবেন, একটা কথা মনে রাখবেন, সিংহ রাশির একটাই ঘর, যেটা রবির ঘর। অন্যান্য রাশির ক্ষেত্রে দেখবেন দুটো করে এরা প্রত্যেকে ঘর পায়, কিন্তু এই রবি এবং চন্দ্র এরা কিন্তু একটা করে ঘর পায়। তাই এদের মধ্যে একটা আলাদা রকম ক্ষমতা কিন্তু রয়েছে জোডিয়াকে। এবং এই জোডিয়াকের মধ্যে আমি আজকে যে বিষয়টা আপনাদেরকে বর্ণনা করব সেটা হচ্ছে 2025 সাল কেমন যাবে। দেখুন, পরিষ্কার কথা, আর একটা এখানে বলে রাখি যে মঘা যেমন কেতু নক্ষত্র, তেমন হচ্ছে পূর্বাল্গুনী নক্ষত্র, সে কিন্তু শুক্রের নক্ষত্র। এদের রোমান্টিকতা আলাদা রকম লেভেলের, ঠিক আছে। শুক্র হচ্ছে রোমান্টিক দেখায়। এবং একই সঙ্গে যদি আমরা উত্তর ফাল্গুনি যাই, সেটা রবির নক্ষত্র, অর্থাৎ গাম্ভীর্য একটা ব্যাপার, কিন্তু রবির মধ্যে কিন্তু আলাদা রকম গাম্ভীর্য রয়েছে। তাহলে এই বিষয়গুলো যেমন থাকবে তেমন কিন্তু স্থির, অর্থাৎ এরা যেটা করবে, ঠিক করে, সেটা কিন্তু শেষ পর্যন্ত করতে পারে, এমনটা নয়। চঞ্চলতা কিন্তু এদের মধ্যে অতটা প্রবলভাবে আসে না, প্রাবল্য অতটা নয়। এরা কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, এই অগ্নিকারক রাশি কিন্তু আরও আছে, মানে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে ভাগগুলো আছে 3, 4, 12টা রাশি, 3টে অগ্নি কিন্তু পাবে। একটা হচ্ছে মেষ রাশি, একটা হচ্ছে সিংহ, আর একটা পাবে ধনু। তো এই রাশির যে আগুন, সেটা হচ্ছে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়, অন্ততপক্ষে জোডিয়াক সাইন অনুযায়ী। এবং সিংহের গুণাগুণও কিন্তু এর মধ্যে পাবেন। এখন যদি এখানে বলি যে সিংহের মধ্যে কি থাকে, সিংহের মধ্যে একটা আক্রমণাত্মক ব্যাপার আছে কিন্তু। হ্যাঁ, কখন? যখন, মনে রাখবেন যে সে কিন্তু একটা রাজত্ব চালায়, আলাদা রকম বিষয়। সে তার খাদ্যান্বেষণের জন্য সে কিন্তু আক্রমণাত্মক মনোভাব আনে, কিন্তু তাকে সবাই সম্মানও করে। খুব ভালো করে বুঝুন যে সিংহকে আমরা যতই বলি আক্রমণাত্মক, কিন্তু কোন চোখে দেখি, একটা আলাদা রকম রেসপেক্ট কিন্তু এর মধ্যে থাকে।
মানছি আক্রমণাত্মক মনোভাব রাখে সে খাদ্যান্বেষণের জন্য, কিন্তু দেখুন আলাদা রকম কিন্তু তাকে একটা রেসপেক্ট করা হয়। এই জিনিসটাও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা সমাজ থেকে পেয়ে থাকে। অর্থাৎ ভালোগুলোকে নেওয়ার চেষ্টা করুন, খারাপগুলোকে ইগনোর করার চেষ্টা করতে হবে। এখানে সবসময় সব কিছু যুক্তি দিয়ে কিন্তু বোঝালে হবে না। ভালোটা বুঝতে হবে, খারাপটাকে অন্যরকমভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখুন খারাপ প্রত্যেকটার মধ্যে আছে। কেন? লগ্ন চার্ট অনুযায়ী যদি রবির সঙ্গে, রবি হচ্ছে যেহেতু আপনাদের রাশির মূল ঘর আর কি, মানে প্ল্যানেট, রবির সঙ্গে দেখা গেল বুধ বসে আছে, বুধের সংযোগ রয়েছে। দেখবেন লগ্ন চার্ট অনুযায়ী এক একটা ব্যক্তির এক এক রকম সব মানে বৈশিষ্ট্য। হ্যাঁ, আমার যদি সিংহ রাশি হয়, আপনারও যদি সিংহ রাশি হয়, কিছু না কিছু ফারাক রয়েছে। কেন? কারণ লগ্ন চার্ট আমাদের আলাদা আলাদা রয়েছে এবং লগ্ন চার্ট অনুযায়ী যোগগুলো আলাদা হয়। যেমন যেটা বলতে যাচ্ছিলাম, রবির সঙ্গে যদি বুধ বসে থাকে কি হবে? বুধাদিত্য যোগ বলা হয়। প্রচণ্ডভাবে এদের মধ্যে প্রজ্ঞা, জ্ঞানের অধিকারী হয়। কেমন? আবার যদি দেখা যায় রবির সঙ্গে শুক্র বসে রয়েছে, কি হবে? রবির সঙ্গে শুক্র বসে থাকলে দারিদ্রতা দেখা দিতে পারে, অর্থনৈতিক প্রবলেম আনতে পারে। ঠিক আছে? রবির সঙ্গে মঙ্গল শুভ হবে, মানে মিত্রতা দেখতে হবে। রবির সঙ্গে আমরা যদি চন্দ্র, মিত্রতা দেখব। আবার রবির সঙ্গে শুক্র যদি হয় তাহলে দেখব শত্রুতা আছে। রবির সঙ্গে শনি, শত্রুতা রয়েছে। বৃহস্পতি অবশ্য এখানে সমপর্যায়ে রাখবে, অর্থাৎ নিরপেক্ষতা স্থান দখল করবে। তো এগুলো এক একটা যোগ রয়েছে, যে যোগগুলো লগ্নচার সাপেক্ষে ভিন্ন ভিন্ন হয়। তাই আমরা যদি কোনো একটা বৈশিষ্ট্য এখানে বলি, তাহলে যদি একটা রাশিচক্রে যদি একটা রাশি সম্পর্কে দুমদাম করে আমরা বৈশিষ্ট্য যেগুলো বলবো সেগুলো সবার যে লাগবে সেটা কিন্তু না, কারণ তার লগ্নচাট আলাদা। তো আজকে যে মূল ভিডিও সেটা হচ্ছে 25-এর সব থেকে বড় ভালো দিক আছে, সেটা হচ্ছে মে মাস। মে মাসে 14 মে থেকে কিন্তু বৃহস্পতি একাদশে যাবে, মিথুন রাশির ঘরে, যেটা আপনাদের একাদশ ঘর। এজন্য বৃহস্পতি একাদশ মানে শুভ, এটা মনে রাখুন, সবার আগে বলবো, তাই শুভটাই বললাম। একাদশে বৃহস্পতি মানে অত্যন্ত শুভ ফল পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা মাথায় রাখুন। কিন্তু কিছু সচেতন জিনিসগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে। কেন? কারণ আমাদের যে প্ল্যানেটের যে ট্রানজিটগুলো হয় সেটা মূল কিন্তু চারটে। একটা হচ্ছে বৃহস্পতি, একটা বড় প্ল্যানেট, অনেকদিন ধরে থাকে এক একটা রাশির ঘরে। শনি একটা বড়, আর হচ্ছে রাহু কেতু। এই চারটে প্ল্যানেটের ট্রানজিটের উপর কিন্তু একটা বছর নির্ভর করে। তার জন্য আমি প্রত্যেকটা ট্রানজিট নিয়ে আমি আলোচনা করে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং রেমেডি গাইড বলবো। এবার বলি, যেটা বলছিলাম যে দেখুন শনিকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, শনির ঢাইয়া শুরু হবে। ঢাইয়া কিন্তু মারাত্মক একটা বিষয়, মাথার মধ্যে ঢুকিয়ে নিন যে 29শে মার্চ যখন শনি মীন রাশির ঘরে প্রবেশ করবে, তার মানে আপনাদের 8ম নম্বর হাউসে কিন্তু শনি প্রবেশ করলো। আর 8মে প্রবেশ করা মানে একটা সূত্র রয়েছে পরাশরী হরাশাস্ত্র, 4র্থ এবং 8ম ঘরে যখন শনি অবস্থান করবে ট্রানজিটে রাশির সাপেক্ষে, তখন কিন্তু সেটা হবে ঢাইয়া। আমরা জানি 7.5 একরকম ফল দেয়, আর ঢাইয়া কিন্তু আর একরকম ফল দেয়। তাই ঢাইয়া এই যে আসছে, এর জন্য কিন্তু আপনাদেরকে সচেতন হতে হবে। না হলে 8ম ঘরে শনি ঢাইয়া মারাত্মক বিপদ আনতে পারে। দেখুন একাকিত্ব আনতে পারে, সমস্ত প্রোগ্রামে সমস্ত কিছুতে বাধা আসতে পারে। 8ম শনি কিন্তু এই বিষয়গুলো আমাদের সচেতন মাস্ট, না হলে বেশ অসুবিধার মধ্যে পড়তে হবে। 8মে শনি সবই কি খারাপ? না, কিছু কিন্তু ভালো আছে। সেটা হচ্ছে যে আমাদের কিছু ধৈর্য শক্তি দেয়। 8মে শনি মানে ধৈর্য শক্তি আনতে হবে। অবশ্যই আমরা ধৈর্য শক্তি পাবো, কিন্তু এই ধৈর্য শক্তি যার, পরাশরী হরশাস্ত্র বলছে যার ধৈর্য রয়েছে তার সাকসেস আছে। তাই সবার যে খারাপ হবে এমনটা নয়। যে স্পিরিচুয়ালিটি মেনটেন করতে পারবে তাহলে তার কিন্তু ঢাইয়া অতটা খারাপ আসবে না। এখানে মাথায় রাখবেন, শনি সব থেকে খারাপ কি দেখে? শনি কিন্তু সব থেকে খারাপ যেটা দেখে, পরকীয়া করা। খবরদার ভুল করেও যারা যারা এই ধরনের সম্পর্কে লিপ্ত রয়েছেন তারা এখান থেকে সরে আসবেন। আমাকে হয়তো ভুল বুঝবেন এই কথাতে, কিন্তু কিছু করার নেই, যেটা আমি পড়াশোনা করেছি সেটাই বলছি। যদি কেউ কোনো রকম অবৈধ রিলেশন করেন তাহলে কিন্তু সেটা থেকে বিরত থাকতে হবে, না হলে আপনাকে কিন্তু অনেক বড় ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে। তাই ভগবানকে দোষ দিয়ে লাভ নেই, কারণ শনির ঢাইয়াতে লটারি কাটা, জুয়া খেলা, পরকীয়া করা, এই বিষয়গুলো কিন্তু শনি কোনো মতেই ভালোভাবে দেখে না। ক্লিয়ার? এই বিষয়টা কিন্তু আপনাদের নজর দিতে হবে।
এখন বলবেন যে কোন ধরনের ক্রিয়াগুলো অবৈধ? অবৈধ হচ্ছে যেটা সমাজ মেনে নেয় না, সমাজ ভালোভাবে দেখে না, বা আপনি খোলামেলা সেই মানে সম্পর্কগুলোকে আপনি সামাজিকভাবে এগিয়ে যেতে পারছেন না, সেগুলোই অবৈধ। এখন সোসিওলজির কিছু স্টুডেন্ট এসে বলতে পারে যে আমাদের সাবজেক্টে তো আমরা অনেক কিছু পড়াশোনা করেছি, অনেক ধরনের সঙ্গে অনেক সমাজে রয়েছে, অনেক রকম সম্পর্ক আমরা দেখতে পারি। দেখুন, এই বিষয়গুলো এখানে বুঝতে হবে। আপনি যে প্ল্যাটফর্মে রয়েছেন, আপনি যে শিক্ষা সংস্কৃতির জগতে রয়েছেন, সেখানে যেরকমভাবে বৈধতা, সেইটাকে আপনাকে মেনে নিতে হবে। আপনি এখন কাশ্মীরে বরফ পড়ছে, আপনি সেখানে গিয়ে খুব মোটা পোশাক পরেছেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনি কলকাতায় এসে ওই সেম পোশাক কি পরতে পারবেন? অর্থাৎ যস্মিন দেশ যদাচার, যেমন দেশ তেমন আপনাকে কিন্তু চলতে হবে। আপনার বা আমাদের এই যে সংস্কৃতির যে জগৎ, মানে আমাদের এখানকার যে সংস্কৃতি, সেগুলো যেটা অবৈধ বলে মনে করা হয় সেটা কিন্তু করা যাবে না। শনি এটাই কিন্তু ঢাইয়া প্রিয়রে বলে দেওয়া হচ্ছে। যারা এটা মেনটেন করবেন না তারা কিন্তু বিপর্যয়ের সম্মুখীন হবে। এটা এক নাম্বার। এবার কি, স্পিরিচুয়াল মেন্টালিটি রাখতে হবে। স্পিরিচুয়াল মেন্টালিটি মানে আধ্যাত্মিকতা। শনি সবসময় বজরংবলীর উপাসনার দিকে একটা আলাদা রকম, আপনারা নিশ্চয়ই মাইথোলজিক্যাল ব্যাপারটা বোঝেন, সেখানে দেখবেন যদি কেউ বজরংবলীর নিত্য সাধনা করেন, ভজন সাধন করেন, পুজো পাঠ করেন, শনি ঢাইয়া নিয়ে তাকে দেখতে হবে না। ওর জন্য কি করতে হবে? বজরংবলীর অন্তত পক্ষে শনি, মঙ্গল বা নিরামিষকে বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা করুন, নামগোত্র সহযোগে। অত্যন্ত ভালো ফল এখানে শনি ঢাইয়াতে পাবেন। এইটা সবসময় মাথায় রাখুন। আর একটা বিষয়, একাদশী মহাব্রত, এটাও কিন্তু শনি ঢাইয়াতে আপনাকে একটা আলাদা রকম ভালো মাত্রা দেবে। অতএব শনি ঢাইয়া নিয়ে আর ভয় পাওয়ার কিছু নেই। এবার আসি কেতু এবং রাহু ট্রানজিট। কেতু এবং রাহুর আমরা দেখবো যে 18ই মে, সে 14ই মে যেমন বৃহস্পতি ট্রানজিট হবে, একাদশে বৃহস্পতি যাবে, অনুরূপভাবে কিন্তু 18ই মে তখন কিন্তু রাহু কেতু ট্রানজিট হবে। কিরকম ভাবে? রাহু অ্যাট প্রেজেন্ট যেখানে আছে সেটা হচ্ছে আপনাদের অষ্টম ভাবে। অষ্টম ভাবে মানে কিন্তু অনেক অরাজকতা বলা যেতে পারে, যেখান থেকে সপ্তম ভাবে রাহু আসবে। সপ্তম ভাবে রাহু আসলে কিন্তু অনেকে খারাপ ভাবে নিতে পারে, কিন্তু না, সপ্তম ভাবে রাহু অনেক ক্ষেত্রে ভালো ফল দেয়। বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ফল আনে, দূরগত অর্থ আনে, এগুলো কিন্তু আনে। আবার বৈবাহিক সম্পর্ক কিন্তু তৈরি করে এবং ডিভোর্সের যোগও কিন্তু তৈরি করে। যেটা দেখতে হবে যে এই জায়গায় কি আছে। হঠাৎ করে অনেক কিছু মিরাকেল ঘটনা কিন্তু রাহু আনবে 18ই মের পর। কি আনতে পারে বললাম? যেটা হচ্ছে সম্পর্কে, অনেক দিন ধরে কোনো একটা সম্পর্কে আছেন, যে সম্পর্ক হয়তো বৈধতা পাচ্ছে না, সেই জায়গায় কিন্তু বৈধতা আসবে 18 মের পর। একটা আলাদা রকম দিশা তৈরি হবে। বোঝা গেল? এটা হচ্ছে রাহুর সপ্তম ভাবে আসার কারণে। ব্যবসায়িক দিকেও কিন্তু শ্রীবৃদ্ধি করবে, তবে সেটা কিন্তু দূরের গত লিঙ্ক দেখাচ্ছে। আপনি যত বেশি অনলাইনে কোনো একটা বিজনেসকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেখুন, বর্তমানে অনলাইন বিজনেস মানে এটা ইউটিউব হতে পারে, এটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। আপনি যত বেশি এই বিষয়ে মানে এই সমস্ত জগতে আপনি আসতে পারবেন, আপনার বিজনেসকে নিয়ে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। কারণ যখনকার যা দুনিয়া এখন এইভাবে এগোচ্ছে। এখন সমস্ত টাকার লেনদেন কিন্তু অফলাইন থেকে অনলাইনে এসেছে। আপনার সমস্ত কিছু অনলাইনে হচ্ছে, তাহলে আপনাকেও কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এই অনলাইনের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে ডেফিনেটলি রাহু কি করে? রাহু হচ্ছে দূরের অর্থ কাছে আনায়। তাহলে আপনাকে সেইভাবে ব্যবসা দেখাচ্ছে। তাহলে দূরের অর্থ আনতে গেলে, আপনাকে দূরের সঙ্গে কমিউনিকেশন করতে গেলে আপনাকে এই প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতেই হবে, না হলে আপনি এগিয়ে যেতে পারবেন না। ক্লিয়ার? তাহলে রাহু কিন্তু এখানে খুব খারাপ ফল দেবে এমনটা না, কিন্তু কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে মাথায় রাখতে হবে রাহু আপনার লগ্নচাটে কি অবস্থায় রয়েছে। যদি দেখা যায় এখানে প্রত্যেকটা প্ল্যানেট না আমাদেরকে শুভ দেয় যেমন দেয়, অশুভ দেয়, অর্থাৎ ঋণাত্মক এবং ধনাত্মক এই বলে একটা শব্দ কিন্তু পরাশরী হোরাশাস্ত্রে উল্লেখ রয়েছে। কারোর লগ্নচাটে যদি রাহু ভালো থাকে, আপনাদের যে অষ্টম ভাবে পীড়াগুলো দিচ্ছিল, যে অষ্টম ভাবে রাহু অনেক সময় খারাপ কিছু ফল দেয়, সপ্তম ঘরেও কিন্তু খারাপ ফল দেয়। যদি ধনাত্মক হয় আপনার রাশি সাপেক্ষে, মানে লগ্ন সাপেক্ষে, তাহলে আপনি এতটাই ভালো ফল পাবেন এই সময় থেকে, আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আপনার যে সপ্তম হাউস, এই সপ্তম হাউসের ভাইব্রেশনের দ্বারা আমাদের দাম্পত্য জীবন বলুন বা অর্থনৈতিক জীবন বলুন, সমস্ত দিকে আলাদা রকম একটা মানে বলতে পারেন জোয়ার আনে। দেখুন, দ্বিতীয় ভাবে কেতু অবস্থান করছিল, রাহু যা থাকবে তার সমসপ্তমে কেতু থাকবে। এতদিন কি করছে? এখনো অ্যাট প্রেজেন্ট হচ্ছে দ্বিতীয় ভাবে কেতু, অর্থনৈতিক সমস্যায় ভোগাচ্ছে।
কেতু তখন কোথায় চলে যাবে? কেতু লগ্নে চলে যাবে, অর্থাৎ কেতু রাশির ঘরে চলে যাবে। যে কেতু যে ঘরে বসে, আমি সবসময় বলি কেতু কি করে, যে ঘরে বসে সে ঘরটাকে ড্যামেজ করে। তাহলে এখন যদি রাহু মীন রাশির ঘরে থেকে অষ্টম হাউসে থাকে আপনাদের রাশি সাপেক্ষে, তাহলে সে কি করছে? সে দ্বিতীয়ভাবে কেতুকে রেখে দিচ্ছে, কারণ এটাই জোডিয়াকের নিয়ম। যেখানে কেতু থাকবে তার অপোজিটে রাহু থাকবে, রাহু যেদিকে থাকবে কেতু উল্টো দিকে থাকবে, তাহলে কেতু দ্বিতীয় ভাবকে বিরাজ করছে, তার মানে অর্থনৈতিক সমস্যা কিন্তু কম বেশি আনছে। এই জায়গাটা থেকে কিন্তু রিলিফ পাবেন যে মুহূর্তে আপনাদের রাহু চলে যাবে সপ্তম ভাবে, কেতু চলে যাবে লগ্ন ভাবে। কেতু কিন্তু এখানে একটা জিনিস করতে পারে, কেতু আমাদের অনেক সময় শরীর খারাপ আনতে পারে। এর জন্য শারীরিকভাবে ইমিউনিটি পাওয়ারটাকে আপনাকে ঠিকঠাক রাখতে হবে, এর জন্য যোগ ব্যায়াম করতে হবে, শরীর চর্চা করতে হবে, খাবার দাবারের দিকে ধ্যান দিতে হবে, তাহলে এই জায়গায় কেতু আপনাকে অতটা প্রবলেম আনতে পারবে না, এটাই বিষয়। এবং কেতুর এবং রাহুর জন্য আপনাদের সব থেকে ভালো রেমেডি হচ্ছে রূপোর চেন আপনি গলায় পরতে পারেন। এটা অত্যন্তভাবে রাহু কেতুর একটা ভালো রেমেডি, অনেকেই জানে না। আমি বারবার বলছি, এখানে ফ্রি রেমেডি যখন যা জোডিয়াকে আসবে আমি আপনাদেরকে অবশ্যই দিতে থাকবো। এবার হচ্ছে বৃহস্পতি একাদশে, আমি বলেছি ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, অত্যন্ত ভালো ফল দেবে। অর্থাৎ মিশ্র ফল যদি আমরা দেখি ওভারঅল, তাহলে মঙ্গলের বছর, এটা বছরটা হচ্ছে মঙ্গলের। কিভাবে দেখুন, যদি আমরা নিউমোলজি হিসাবে যাই 2025, তাহলে 2 2 4 5 4 9, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা। ডেফিনেটলি মঙ্গল হচ্ছে কার মিত্র? অবশ্যই রবির মিত্র। মিত্র হবার জন্য আপনাকে অনেকটা সাপোর্ট করবে, কিন্তু শনির ঢাইয়া থাকার জন্য আপনাকে একটু ধাক্কা দিতে পারে। তাহলে আমরা যদি এই ধাক্কাটাকে সামলাতে পারি, অর্থাৎ আমাদের মনে রাখবেন ডিফেন্স এমন জিনিস, ডিফেন্স যদি ভালো হয় যুদ্ধে জয়লাভ করা যায়। আজকে ইসরায়েল দেখুন, ইসরায়েল কি করেছে, এমন একটা পরিস্থিতি করে রেখেছে যে বাইরে থেকে মিসাইল আসলে কি করবে না, ব্লাস্ট হয়ে যাবে, ওপরে ক্ষতি হবে না, তাই না? ডিফেন্স ভালো। অনুরূপভাবে যে দেশের ডিফেন্স শক্তি ভালো, সে দেশ যুদ্ধে জয়লাভ করবে স্বাভাবিকভাবে। ইসরায়েলের চারিদিকে শত্রু দেশ, কিন্তু সে আজকে তবুও দাঁড়িয়ে আছে ক্ষমতা সম্পন্ন একটা দেশ হিসাবে, পৃথিবীর আলাদা রকম একটা হাইলাইট একটা দেশ বলতে পারেন। সমগ্র দেশের সঙ্গে যুদ্ধ করেও যে নিজেকে টিকিয়ে রাখতে পারে তার নাম ইসরায়েল। একই সঙ্গে যুদ্ধ কিন্তু করেছে এর আগেও, এখনো করতে চলেছে বা করছে, চলছে আর। তার মানে কি, ডিফেন্স যার ভালো, ডিফেন্স শক্তি যার ভালো হবে সে কিন্তু যুদ্ধে জয়লাভ করবে। তাহলে আমাদের সিংহ রাশির ক্ষেত্রে যদি আমরা মানে ঢালটা ভালো করে রাখতে পারি, তাহলে ঢালটা কি এখানে মনে রাখবে শনির ঢাইয়া, এটাই হচ্ছে আমাদের সব থেকে এই মুহূর্তে বিপদ। তাহলে এই বিপদটা যদি আমরা আটকাতে পারি, তাহলে ডেফিনেটলি ভালোগুলোকে আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, উচ্চশিক্ষার ক্ষেত্রে বলি, ঠিক আছে, এগুলো কিন্তু অত্যন্ত শুভযোগ। কারণ শনির ঢাইয়াতে বারবার বলা হচ্ছে যদি কেউ ভালোভাবে ধৈর্য ধরে পরিশ্রম করে, ঢাইয়াতে কিন্তু প্রচুর ভালো ফল দেবে। তাই ঢাইয়া নিয়ে ভয় পাওয়ারও কিন্তু কিছু নেই। ঢাইয়ার কিছু শুভ প্রভাব রয়েছে, আবার অশুভ প্রভাব রয়েছে। ওই যে বললাম, যদি কেউ ঠিকঠাকভাবে না চলে তাহলে তাদের ক্ষেত্রে প্রবলেম, আর যারা ঠিকঠাকভাবে চলবে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তাই ধৈর্য এবং যদি আপনাদের মধ্যে থাকে এবং আপনাদের মধ্যে স্টাডি করার মেন্টালিটি যদি থাকে, তাহলে যারা পড়াশোনার ক্ষেত্রে বলছি যে সব ক্ষেত্রে একটা কথা এখানে বলে রাখি, না হলে ভুল হবে, আপনার লগ্ন চার্ট সেটা কিন্তু প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে চলুন। আমার মনে হয় এটা সব থেকে ভালো, কারণ আপনার আমার লগ্ন চার্ট কিন্তু আলাদা আলাদা। শিক্ষাক্ষেত্রে দেখা গেল আপনার শিক্ষার যে ঘর নবম হাউস, উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা গেল সেটা পীড়িত রয়েছে, তাহলে আপনার ট্রানজিট আপনাকে শুভ দিলেও আপনার কিন্তু ফল ভালো হবে না। কিন্তু যদি ট্রানজিট দেখি, ট্রানজিটে কিন্তু আপনি শুভ ফল পাচ্ছেন। বিদেশ যোগ, অর্থাৎ বিদেশ যাত্রা বলুন, বিদেশ থেকে অর্থ লাভ বলুন, মানে বিদেশ মানে কি দূর কোনো রাজ্য থেকে হলেও হবে। কারণ দেখুন, যখন আমাদের অ্যাস্ট্রোলজি তৈরি হয় তখন কিন্তু দূর দেশ মানে আলাদা আলাদা কান্ট্রি কিন্তু বলা ছিল না। কাশী, কসল, এইসব ব্যাপারগুলো, মগধ, মল্ল, বিভিন্ন ছোট ছোট রাজ্য ছিল, তাই না? বুঝতে হবে এগুলো। তাহলে সেই রকম দূর দেশ বলা হয়েছে, অর্থাৎ দূর থেকে অর্থ আমদানি কিন্তু আছে, দূরের শিক্ষা আছে, এভরি সমস্ত দিকেও কিন্তু ঠিকঠাক আছে। চাকরি বলুন, চাকরি কিন্তু নতুন চাকরি পাওয়ার বিরাট সুযোগ আছে, কারণ একাদশে বৃহস্পতি মানে আপনাকে শিক্ষা, স্বাস্থ্য, এভরি সমস্ত দিকেও, দাম্পত্য জীবন, হ্যাঁ একটা জায়গায় কিন্তু আপনাকে সমস্যা আনতে পারে প্রেমজ জীবনে, কারণ শনির ঢাইয়া কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে। তাই এই দিকটা ছাড়া তবে দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট সুখ রয়েছে। তবে হ্যাঁ, ডিভোর্সের নিয়ে যারা ওয়েট করছে তাদের কিন্তু ডিভোর্স হবে, কারণ সপ্তমভাবে যখনই রাহু ঢুকে যাবে
তখন কিন্তু ডিভোর্স হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, যারা ডিভোর্স হয়ে আপনি কিন্তু আবার নতুনভাবে একটা সংসার অবশ্যই করতে পারবেন। এটাই মানে যারা একটু জ্বালা যন্ত্রণা রয়েছেন, যারা চাইছেন না সম্পর্কে থাকতে পারছেন না, তাদের জন্য কিন্তু আশা হলো যখন মে মাসে 18ই মে যখন আপনাদের ট্রানজিটে রাহু কেতুর সরে যাচ্ছে, অর্থাৎ রাহু আসছে সপ্তম ভাব, কেতু আসছে দ্বিতীয় ভাবে, তখন কিন্তু আপনারা এই বিষয়ে একটা ভালো ফল পাবেন। এবং সেই সময় থেকে আপনাদের দেখবেন চাকরি বলুন, ব্যবসা বলুন, আলাদা রকম একটা আপনারা মোটামুটি মিডিল সময় থেকে ধরতে পারেন, আপনারা আলাদা রকম একটা ভাইব্রেশন পাবেন, দিশা পাবেন, ফিল করবেন। ঠিক আছে? তাই শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সমস্ত দিকে কিন্তু 2025 আপনাদের মঙ্গলের বছর, মঙ্গলের নিউমোলজি হিসাবে মঙ্গলের বছর, অর্থাৎ মিত্রকারক প্ল্যানেটের বছর, সার্বিকভাবে শুভ বলেই আমি মনে করি। শুধু শনির ঢাইয়াকে একটুখানি সামলে চলুন, বাকি সব কিছু ওকে, নো প্রবলেম। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। আপনারা অনেক ফ্রি রেমেডি পাবেন। অতএব চলুন, আবার নতুন ভিডিও দেখা হবে। নমস্কার।